এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11-এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 12 প্ল্যান্ট রেসপিরেশন বা উদ্ভিদের শ্বসন। তো এই প্ল্যান্ট রেসপিরেশন বা উদ্ভিদের শ্বসনের মধ্যে এখন যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। তো এই ক্রেবস সাইকেলটা কি? ক্রেবস সাইকেল হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়ায়, কি বললাম, কোষের মাইটোকন্ড্রিয়ায় কি হয়? কোষের মাইটোকন্ড্রিয়ায় অ্যাসিটাইল কোয়ে কি বললাম, কোষের মাইটোকন্ড্রিয়ায় অ্যাসিটাইল কোয়ে কি করে? বিভিন্ন পদার্থের সাথে, অর্থাৎ বিভিন্ন পদার্থ যেমন ধরো অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বিভিন্ন জৈব যৌগ উৎপাদনের মাধ্যমে, কি বললাম, বিভিন্ন জৈব যৌগ উৎপাদন করে। কি পথে? একটি চক্রাকার পথে। তাহলে আমরা লিখে নিতে পারি বিভিন্ন তো জৈব যৌগ উৎপন্ন করলো, তার সাথে কি কি উৎপন্ন করে? তার সাথে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড, জল এবং বিজারিত হাইড্রোজেন বাহক। এগুলো কি করে? উৎপন্ন করে। তাকেই বলা হয় ক্রেবস চক্র। তাহলে আমরা যদি এই কয়েকটি ছোট ছোট পয়েন্ট মনে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ক্রেবস চক্রের একটা মানে সামারি আমরা মাথায় রেখে দিতে পারবো। তো এই ছোট ছোট পয়েন্ট কি বললাম? কোষের মাইটোকন্ড্রিয়ায়। তো আমরা জানি যে ক্রেবস চক্র হচ্ছে একটি জৈব রাসায়নিক বিক্রিয়া, তাই তো? কোষের মাইটোকন্ড্রিয়ায়। তো এটাকে আমরা ক্রেবস চক্রের স্থানও লিখতে পারি বা প্লেস। কোথায় সংঘটিত হয়? কোষের মাইটোকন্ড্রিয়ায়। ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? কোষের মাইটোকন্ড্রিয়ায়। দেখো আমি এই সংজ্ঞার মধ্যে লিখে দিয়েছি, তাই তো? তাহলে আমরা কি লিখবো সংজ্ঞাটা? যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় কোষের মাইটোকন্ড্রিয়ায় অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে চক্রাকার পদ্ধতিতে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন করে, তার সাথে কার্বন ডাই অক্সাইড, জল এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে, তাকেই বলা হয় ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। বোঝাতে পেরেছি? তো এবারে আসছি, ক্রেবস চক্র কে আবিষ্কার করেন বা ডিসকভারিটা কি? ক্রেবস চক্র আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যান্স ক্রেবস। কি বললাম? বিজ্ঞানী বা সায়েন্টিস্ট হ্যান্স ক্রেবস। তো তার এই নামানুসারে এই যে ক্রেবস,
এই ক্রেবসের নামানুসারে হয়েছে ক্রেবস চক্র, অর্থাৎ সায়েন্টিস্ট হ্যান্স ক্রেবসের নামানুসারে এই ক্রেবস চক্রের নামটা হয়েছে। তো এবারে আসছি এই ক্রেবস চক্রকে আর কি কি নামে ডাকা হয় বা ক্রেবস চক্র আর কি কি নামে পরিচিত। তো প্রথমে আসছি ক্রেবস চক্র সাইট্রিক অ্যাসিড চক্র নামে পরিচিত। আর কি কি নামে পরিচিত? এই ক্রেবস চক্র টিসিএ নামে পরিচিত। তো ক্রেবস চক্র সাইট্রিক অ্যাসিড চক্র এবং টিসিএ চক্র নামে পরিচিত। আচ্ছা, ক্রেবস চক্র কেন সাইট্রিক অ্যাসিড চক্র নামে পরিচিত? কারণ ক্রেবস চক্রে অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রথম উৎপন্ন যৌগ সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। কি বললাম? প্রথম উৎপন্ন যৌগ সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। সেই কারণে ক্রেবস চক্রকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। বুঝতে পেরেছ? এবারে আসছি ক্রেবস চক্রকে টিসিএ চক্র কেন বলা হয়। তো ক্রেবস চক্রকে টিসিএ চক্র কেন বলা হয়? কারণ ক্রেবস চক্রে যে উৎপন্ন হয় প্রথম যৌগ সাইট্রিক অ্যাসিড, সেই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ থাকে। কার্বক্সিল গ্রুপ হচ্ছে COOH। এই 3টি কার্বক্সিল গ্রুপ থাকে। এটি কয়টি থাকে? 3টি। সেই কারণে ক্রেবস চক্রকে বলা হয় টিসিএ চক্র। টি মিন্স ট্রাই, সি মিন্স কার্বক্সিলিক, এ মিন্স অ্যাসিড। সম্পূর্ণরূপে বলা হয় টিসিএ বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড এই কথাটাকে আমি একটু বুঝিয়ে দিই। টি বা ট্রাই, এই ট্রাই মানে হচ্ছে 3টি। ঠিক আছে? কার্বক্সিলিক কার্বক্সিলিক হচ্ছে সেখানে COOH এই গ্রুপটা থাকবে, কার্বক্সিল গ্রুপ থাকবে, তাই বলা হয়েছে কার্বক্সিলিক। আর অ্যাসিড তো জানো, তো এই কারণে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ ট্রাইর টি, কার্বক্সিলিকের সি এবং অ্যাসিডের এ, এই 3টে নিয়ে হয়েছে টিসিএ চক্র। ঠিক আছে? এই টিসিএ নামটা হয়েছে এখান থেকেই। বুঝতে পেরেছ? এরপর আমি যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে ক্রেবস চক্রের পদ্ধতি বা পাথওয়ে অফ ক্রেবস সাইকেল। আগের ক্লাসে গ্লাইকোলাইসিসের সর্বশেষ উৎপন্ন যৌগ কি দেখিয়েছিলাম? সর্বশেষ উৎপন্ন যৌগ দেখিয়েছিলাম পাইরুভিক অ্যাসিড, তাই তো? কি দেখিয়েছিলাম? পাইরুভিক অ্যাসিড। তো এই যে পাইরুভিক অ্যাসিড, এটি ক্রেবস চক্রে প্রবেশ করে এবং সাবস্ট্রেট হিসেবে কাজ করে। এই পাইরুভিক অ্যাসিডের থেকে উৎপন্ন হয় কি? এই পাইরুভিক অ্যাসিডের থেকে উৎপন্ন হয় অ্যাসিটাইল কোয়ে। কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় অ্যাসিটাইল কোয়ে। তো কিভাবে উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিডের থেকে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়, এছাড়াও এইখানে NAD থেকে NADH প্লাস H প্লাস যৌগ উৎপন্ন হয় বা এই যে হাইড্রোজেন বাহকটি উৎপন্ন হয়। ঠিক আছে?
মাধ্যমে অ্যাসিটাইল কোয়েটা উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? তাহলে অ্যাসিটাইল কোয়ে কিভাবে উৎপন্ন হলো? পাইরুভিক অ্যাসিডের থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল এবং এনএডির থেকে NaDH প্লাস H প্লাস, বা একে আমরা লিখতে পারি কি বলতো, NaDH2। এটি উৎপন্নের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? এরপরে আসছি, এই যে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হলো, এই অ্যাসিটাইল কোয়ে এরপর কি করে? এই অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কার মাধ্যমে? জলের সংযোজনের মাধ্যমে। তাহলে কার মাধ্যমে? জলের সংযোজনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে। বিক্রিয়া করে উৎপন্ন করে কি? উৎপন্ন করে সাইট্রিক অ্যাসিড। কি উৎপন্ন করলো? সাইট্রিক অ্যাসিড। তো ক্রেবস চক্রের ক্ষেত্রে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ের সাথে বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, এটি কিন্তু একমুখী বিক্রিয়া। কি বললাম? এই বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া। দেখো, এই যে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো, এই সাইট্রিক অ্যাসিডের থেকে এবার কি হবে? এই সাইট্রিক অ্যাসিডের থেকে এবারে উৎপন্ন হবে কি বলতো? উৎপন্ন হবে সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড। কি উৎপন্ন হবে? সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড। কার মাধ্যমে? এই যে সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড এই যে উৎপন্ন হলো, এটি উৎপন্ন হবে কার মাধ্যমে বলতো? জল বিয়োজনের মাধ্যমে। বুঝতে পেরেছো? এই সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিডের থেকে এবার কি উৎপন্ন হবে? এই সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিডের থেকে এরপর উৎপন্ন হবে আইসোসাইট্রিক অ্যাসিড। কি উৎপন্ন হবে? আইসোসাইট্রিক অ্যাসিড। কার মাধ্যমে? পুনরায় জল সংযুক্তির মাধ্যমে। কার মাধ্যমে? পুনরায় জল সংযুক্তির মাধ্যমে উৎপন্ন হবে আইসোসাইট্রিক অ্যাসিড। তো এই যে আইসোসাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হলো, এখান থেকে এরপর কি উৎপন্ন হবে? এই আইসোসাইট্রিক অ্যাসিডের থেকে এরপর উৎপন্ন হবে অক্সালো সাকসিনিক অ্যাসিড। কি উৎপন্ন হবে? অক্সালো সাকসিনিক অ্যাসিড উৎপন্ন হবে। কার মাধ্যমে? এই যে অক্সালো সাকসিনিক অ্যাসিডটা উৎপন্ন হবে, এখানে NAD থেকে NADH2 উৎপন্নের মাধ্যমে অক্সালো সাকসিনিক অ্যাসিডটা উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? এরপর অক্সালো সাকসিনিক অ্যাসিডের থেকে কি উৎপন্ন হবে? অক্সালো সাকসিনিক অ্যাসিডের থেকে এরপর উৎপন্ন হবে কি বলতো? উৎপন্ন হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। কি উৎপন্ন হলো? আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। কার মাধ্যমে? কার্বন ডাই অক্সাইড বিয়োজনের মাধ্যমে। এরপর কি হবে? এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের থেকে উৎপন্ন হবে সাকসিনাইল কোয়ে। কি উৎপন্ন হবে? সাকসিনাইল বা সাকসিনাইল কোয়ে উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? এটি কার মাধ্যমে উৎপন্ন হবে? এটি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইডের বিয়োজন এবং NAD থেকে NADH2 উৎপাদনের মাধ্যমে। তাহলে প্রথম থেকে শুরু করি। দেখো, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করলো সাইট্রিক অ্যাসিড, এটি যেমন একটি একমুখী বিক্রিয়া,
সেরকম দেখো সাইট্রিক অ্যাসিডের থেকে এই যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এই যে পুরোটা কিন্তু উভয়মুখী বিক্রিয়া। তাহলে মোট কয়টি উভয়মুখী বিক্রিয়া রয়েছে? এই একটি, দুটি, তিনটি, চারটি, তার মানে মোট 4টি বিক্রিয়া রয়েছে উভয়মুখী, তাই তো? এরপরে কি হয়েছে? এরপরে সাকসিনাইল কোয়ের থেকে কি উৎপন্ন হয়েছে? সাকসিনাইল কোয়ের থেকে উৎপন্ন হয়েছে সাকসিনিক অ্যাসিড। কার মাধ্যমে? এই যে সাকসিনিক অ্যাসিডটা উৎপন্ন হলো, এই সাকসিনিক অ্যাসিডটা উৎপন্ন হলো কার মাধ্যমে? এখানে জিডিপি ফসফেটের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করলো কি? জিটিপি। অর্থাৎ জিডিপি থেকে জিটিপি উৎপাদনের মাধ্যমে সাকসিনিক অ্যাসিড উৎপন্ন হলো। বুঝতে পেরেছো? এরপর কি হবে? এই সাকসিনিক অ্যাসিডের থেকে উৎপন্ন হবে এবার ফিউমারিক অ্যাসিড। কি উৎপন্ন হবে? ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হবে সাকসিনিক অ্যাসিডের থেকে। কার মাধ্যমে? এইখানে এফএডি এর থেকে উৎপন্ন হবে কি? FADH2, অর্থাৎ FADH2 উৎপাদনের মাধ্যমে ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হবে। এরপর কি হবে? এই ফিউমারিক অ্যাসিডের থেকে এরপর উৎপন্ন হবে ম্যালিক অ্যাসিড। কি উৎপন্ন হবে? ম্যালিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে? কার মাধ্যমে? এই যে ফিউমারিক অ্যাসিডের থেকে যখন ম্যালিক অ্যাসিড উৎপন্ন হবে, তখন এখানে জলের সংযোজন ঘটবে এবং ম্যালিক অ্যাসিডের উৎপন্ন হবে। এরপর ম্যালিক অ্যাসিডের থেকে উৎপন্ন হবে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কার মাধ্যমে? NAD থেকে NADH2 উৎপাদনের মাধ্যমে। বুঝতে পেরেছো? তাহলে এই যে পুরো যে ক্রেবস চক্রটা দেখো, এই দিকটায় 4টি বিক্রিয়া উভয়মুখী, আবার দেখো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের থেকে সাকসিনাইল কোয়ে যে উৎপন্ন হয়েছে এটি একমুখী বিক্রিয়া। এরপরে দেখো 1, 2, 3, 4 এই 4টি বিক্রিয়া হচ্ছে উভয়মুখী। ঠিক আছে? তাহলে অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি? সাইট্রিক অ্যাসিড, তাই তো? আর দেখো অপরদিকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় কি? সাকসিনাইল কোয়ে। কার মাধ্যমে? NAD থেকে NADH2 উৎপাদনের মাধ্যমে এবং কার্বন ডাই অক্সাইড বিয়োজনের মাধ্যমে, তাই তো? তো এই দুটো হচ্ছে কেবলমাত্র একমুখী বিক্রিয়া, বাকি সবগুলোই উভয়মুখী বিক্রিয়া। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা হিসেব করব যে এটিপি কয় অণু উৎপন্ন হয় এই ক্রেবস চক্রতে। তো ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্রতে মোট কয় অণু এটিপি উৎপন্ন হয় আমরা দেখে নিই। দেখো এই যে NADH2 উৎপন্ন হয়েছে কোথার থেকে? পাইরুভিক অ্যাসিডের থেকে, যখন অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়েছে। তো এই NADH2 কয় অণু উৎপন্ন হয়েছে? এই NADH2 2 অণু উৎপন্ন হয়েছে। এছাড়াও আর যে সমস্ত ধরো CO2, H2O, NADH2, GTP, FADH2 এগুলো যে উৎপন্ন হয়েছে প্রত্যেকটি কিন্তু 2 অণু করে উৎপন্ন হয়েছে। তো সর্বপ্রথম আমরা NADH2 এর হিসেব করব। প্রথমে যে NADH2 উৎপন্ন হয়েছে সেটি 2 অণু, তাই তো? তো প্রতি অণু NADH2 থেকে মোট 3 অণু এটিপি উৎপন্ন হয়। কয় অণু? প্রত্যেক অণু NADH2 থেকে 3 অণু করে এটিপি উৎপন্ন হয়। তাহলে 2 অণু NADH2 থেকে কয় অণু এটিপি উৎপন্ন হবে?
2 অণু NADH2 থেকে মোট 6 অণু ATP উৎপন্ন হবে। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা ঝটপট করে এটিপির হিসেবগুলো নির্ণয় করি। এরপরে দেখো NAD থেকে NADH2 উৎপন্ন হয়েছে আইসোসাইট্রিক অ্যাসিডের থেকে অক্সালো সাকসিনিক অ্যাসিড। এর মাঝে যে NADH2 উৎপন্ন হয়েছে, তাহলে এখানে কয় অণু NADH2 উৎপন্ন হয়েছে? এখানেও 2 × 3 সমান 6 অণু ATP উৎপন্ন হয়েছে। বুঝতে পেরেছ? এবার দেখো আলফা কেটোগ্লুটারিক অ্যাসিডের থেকে যে সাকসিনিল কোয়ে উৎপন্ন হয়েছে, এখানে NADH2 থেকে কয় অণু ATP উৎপন্ন হলো? এখানে NADH2 থেকে দেখো 6 অণু ATP উৎপন্ন হলো, তাই তো? এরপরে দেখো সাকসিনিল কোয়ের থেকে সাকসিনিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, তাই তো? তো এখানে কয় অণু ATP উৎপন্ন হবে? এটা মনে রাখো, 1 অণু GTP থেকে 1 অণু ATP উৎপন্ন হয়। তাহলে 2 অণু GTP থেকে কয় অণু ATP উৎপন্ন হবে? তাহলে 2 অণু GTP থেকে উৎপন্ন হবে 2 × 1 সমান 2 অণু ATP। বুঝতে পেরেছ? তাহলে দেখো এই যে সাকসিনিক অ্যাসিডের থেকে ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এখানে কি উৎপন্ন হয়েছে? FAD থেকে FADH2, তাই তো? তো 1 অণু FADH2 থেকে কয় অণু ATP উৎপন্ন হয়? 1 অণু FADH2 থেকে 2 অণু ATP উৎপন্ন হয়। কয় অণু? 2 অণু ATP উৎপন্ন হয় 1 অণু FADH2 থেকে। তাহলে 2 অণু FADH2 থেকে কয় অণু ATP উৎপন্ন হবে? সমান সমান 4 অণু ATP উৎপন্ন হবে, তাই তো? এবার দেখো এখানে যে ম্যালিক অ্যাসিডের থেকে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এখানে কয় অণু NADH2 থেকে ATP উৎপন্ন হয়েছে? এখানে NADH2 থেকে এখানেও 6 অণু ATP উৎপন্ন হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে মোট কয় অণু ATP উৎপন্ন হলো? আমরা এই মাঝ বরাবর লিখে ফেলি। প্রথমে দেখো এই জায়গাটায় 6 অণু হয়েছে, তাই তো? তার মানে প্রথমে লিখবো 6 ATP। তারপরে কয় অণু হয়েছে? দেখো এখানে 6 অণু, 6 ATP। তারপরে দেখো চলে আসো, এখানে দেখো 6 অণু ATP উৎপন্ন হয়েছে, 6 ATP। এবার দেখো এখানে 2 অণু ATP উৎপন্ন হয়েছে, 2 ATP। তারপরে দেখো 4 অণু ATP উৎপন্ন হয়েছে, 4 ATP। তারপরে দেখো আবার 6 অণু ATP উৎপন্ন হয়েছে, 6 ATP। তাহলে মোট কয় অণু ATP উৎপন্ন হলো? তাহলে মোট উৎপন্ন হলো 6 × 4 = 10, 2 = 12, 6 × 18, 18 × 6 = 24, 6 × 30। তাহলে মোট 30 অণু ATP উৎপন্ন হলো, তাই তো? কয় অণু উৎপন্ন হলো ATP? 30 অণু ATP উৎপন্ন হলো, তাই তো? তাহলে ক্রেবস চক্রে মোট কয় অণু ATP উৎপন্ন হলো? 30 অণু। কিন্তু তোমরা বইতে পড়বে ক্রেবস চক্রে মোট 24 অণু ATP উৎপন্ন হয়। এক্ষেত্রে কি করে 24 অণুর ATP উৎপন্ন হয়? এক্ষেত্রে এই যে পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়, এখানে যে NAD থেকে NADH2 উৎপন্ন হয়, এইটাকে ধরা হয় না, বাকি সবগুলোকেই ধরে মোট 24 অণু ATP কে ধরা হয়। বুঝতে পেরেছ? তাহলে ক্রেবস চক্রের সিগনিফিকেন্স বা গুরুত্ব বা তাৎপর্য কি হবে? ক্রেবস চক্রের প্রধান তাৎপর্য হচ্ছে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে, অর্থাৎ 1 অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে 30 অণু অথবা 24 অণু, যেটা বইতে আছে সেটাই লিখবে। এখানে যদি 30 অণু লেখো তাহলেও ভুল নেই, যদি লেখো তোমরা 24 অণু ATP সেটাও ভুল না, কোনোটাই ভুল না। তাহলে লিখবে 1 অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণের ফলে 30 অণু বা 24 অণু ATP উৎপন্ন হয়। নাম্বার 2, শ্বসন কি? অপচিতি বিপাক।
তো এই ক্রেবস চক্রে যে সমস্ত জৈব যৌগগুলো উৎপন্ন হয় সেই জৈব যৌগগুলো অপচিতি বিপাকের ফলে, কি বললাম, যে জৈব যৌগগুলো অপচিতি বিপাকের ফলে উৎপন্ন হয় সেগুলো উপচিতি বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে। সেই কারণে ক্রেবস চক্রকে বলা হয় অ্যামফিবোলিক পাথওয়ে বা অ্যামফিবোলিক পথ। বুঝতে পেরেছো ক্রেবস চক্রকে কেন অ্যামফিবোলিক পাথওয়ে বা অ্যামফিবোলিক পথ বলা হয়? যদি কোয়েশ্চেন আসে লিখতে পারবে। এরপরে চলো, এই যে ক্রেবস চক্রে কি উৎপন্ন হয়? বিভিন্ন ধরনের জৈব যৌগ উৎপন্ন হয়। এই জৈব যৌগগুলি তাদের বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে। বুঝতে পেরেছো? নাম্বার 4 কি হবে? নাম্বার 4-এ হবে ক্রেবস চক্রে যে সমস্ত জৈব যৌগগুলো উৎপন্ন হয়, অর্থাৎ উদ্ভিদের যে সমস্ত জৈব যৌগগুলো উৎপন্ন হয় তার কেন্দ্রস্থলই হচ্ছে ক্রেবস চক্র। বোঝাতে পারলাম ক্রেবস চক্রের গুরুত্ব বা তাৎপর্য? তাহলে পুরো ক্রেবস চক্রের ব্যাপারটা এখানেই কমপ্লিট করছি, আর ভিডিওটাও এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।